ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ধর্মীয় স্বাধীনতা সংস্থার বিশেষ উদ্বেগের দেশ হিসেবে আখ্যার আবেদন। স্মৃতিসৌধে মানুষের ঢল, 24-এর অভ্যুত্থানে 71-এর চেতনা পুনরুজ্জীবিত, মন্তব্য নাহিদের দ্বিতীয় স্বাধীনতা বলা যথার্থ নয় বলেন মির্জা আব্বাস। 4 দিনের সফরে চীনের হাইনানের প্রধান উপদেষ্টা অংশ নেবেন বোয়াল সম্মেলনে, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে 7 সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। কদর বেড়েছে সিরাজগঞ্জের তাঁতের শাড়ির, উপকরণ সহজলভ্যে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান, মালিকরা মুনাফার আশা করলেও ভালো নেই শ্রমিকরা। রপ্তানি হচ্ছে নওগাঁর নারীদের তৈরি বিশেষ টুপি, অবসর কাজে লাগিয়ে বাড়তি আয়ের শিক্ষার্থী গৃহিণীরা ঈদ সামনে রেখে বেড়েছে চাহিদা। এবং ঈদ সামনে রেখে সেজেছে সাগরকন্যা, পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি, কঠোর নিরাপত্তায় কুয়াকাটা টুরিস্ট পুলিশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্ত কাঞ্চনে বসত করেছে বসন্ত, নানা রঙে প্রকৃতিকে করে তুলেছে দৃষ্টিনন্দন। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর র-এর উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF। রয়টার্সের তথ্যমতে মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র-এর উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। মার্কিন ফেডারেল সরকারের ওই স্বাধীন প্যানেল ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে মনোনীত করার পাশাপাশি র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদব এবং সংস্থাটির বিরুদ্ধে মার্কিন সরকারের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূতাবাস। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 24-এর গণঅভ্যুত্থান 71-এর স্বাধীনতা রক্ষার লড়াইয়ের অংশ দাবি করে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যমত্য আসবে এমন প্রত্যাশা উপদেষ্টা পরিষদ সদস্যদের। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি পতিত স্বৈরাচারের হত্যা গুম খুনের বিচারও নিশ্চিত করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের আগেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন মুক্তিযোদ্ধা পরিবার, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, কূটনীতিক, প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোর 6টার কিছু সময় আগে স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেয়া বীর সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সশস্ত্র সালামের সাথে বিউগলের সুর বেজে ওঠে। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে শোক বয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরো সবকি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার। জনগণকে
আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা, কিন্তু বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সাম্য, ন্যায় বিচার, প্রতিটি নাগরিকের অধিকার বাস্তবায়নের যে স্বপ্ন স্বাধীনতার 54 বছরেও সম্ভব হয়নি, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব ষড়যন্ত্র ও সাম্রাজ্যবাদী অপচেষ্টা রুখে দিয়ে অসম্পূর্ণ স্বপ্ন পূরণে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমনটি মনে করেন সাধারণ মানুষ। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। যারা 71 আর 24-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর কথা বলেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাত। 26শে মার্চ, নতুন ভোর, নতুন সূর্য। যে সূর্য 1971 সালে উদিত হয়েছিল বাঙালির আত্মমর্যাদার লড়াইয়ে। স্বাধীনতা সংগ্রামে সেসব মুক্তিযোদ্ধাদের স্মরণে সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ মুখরিত হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বসাধারণের পদচারণায়। নতুন বাংলাদেশ আমরা আসলে নতুন করে সুন্দরভাবে গড়তে চাই। আমাদের আসলে চাওয়া পাওয়া যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী অ্যাক্সেসিবল হোক সব জায়গায়। এই সময় স্বাধীনতা সংগ্রামের চাপা পড়া প্রকৃত ইতিহাস পুনরুদ্ধার হবে বলে আশাবাদ জানান শিক্ষাবিদরা। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খণ্ডিত ইতিহাস হয়েছে। এক একটা গ্রুপ এক একভাবে এক একজন তাকে ব্যবহার করেছে, যার যেভাবে সুবিধা হয় সেভাবে। স্বাধীনতার পুরোপুরি ইতিহাস এখনো লেখা হয় নাই। আমাদের রাজনৈতিক দল এবং পেশাজীবী যারা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং ঐক্য বজায় রেখে মন্দির বিরুদ্ধে আমাদের যে প্রকৃত লক্ষ্য দেশটাকে প্রতিষ্ঠা করবার যে জায়গাটা সেটা নিশ্চিত করবে। শ্রদ্ধা জানাতে আসেন গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 71-এর ঘাতকদের বিচার সহ সরকারকে স্বইচ্ছায় দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। বিগত 54 বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, এটা অর্জিত হয় নাই। 71-এর ঘাতকদের আমরা বিচার চাই। আজকে 26শে মার্চে আমরা শপথ গ্রহণ করব, বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। এদিকে 71 আর 24 আলাদা কিছু নয় বলে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে 71-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। 71-এ আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম 15 বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে সব দলের ঐক্যের কথাও উঠে আসে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, স্বাধীনতা সংগ্রামের সে সকল মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে লালন করে নতুন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন সোনার বাংলা, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক, এমনটাই প্রত্যাশা এখানে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের। শাহাদাত নিশাত, দেশ টিভি, সাভার। নির্বাচন না দিলে চলমান সংকট কাটবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হতাশাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। বলেন, নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ভাষণে ছিল না। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বুধবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট।
স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বলেন, যারা এসব কথা বলে তারা ২৬শে মার্চকে ছোট করতে চায়। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন না দিলে চলমান সংকট কাটবে না। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এতে কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। এছাড়া মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই এতে। আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোডম্যাপের কথা বলেন। আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃত করেছে সেভাবে যেন আর ইতিহাস বিকৃত না করে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে জামায়াতে ইসলামী। এছাড়া আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিও জানান তিনি। নির্বাচন যদি আবার সেই 14, 18, 24-এর মতো হয় তো আমার এই সময় দিয়ে তো কোনো লাভ নাই। ফলে টাইম ইজ নট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে, হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দেশ জুড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন চলছে। অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল সহ সব শ্রেণী পেশার মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। সূর্যোদয়ের সাথে সাথে সারা দেশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভগুলোতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। চট্টগ্রাম ফৌজদারহাট এলাকার ডিসি পার্কের পাশে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন মেয়র, মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম প্রহরে বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের পর আনুষ্ঠানিকভাবে নগরের বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাঙামাটিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। তবে এখানে পাহাড়ি সংগঠনের জনসংহতি সমিতির কোনো নেতা উপস্থিত ছিলেন না। দিবসটি উপলক্ষে ভোরে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আমরা অনেক রক্ত ঝরিয়েছি, কিন্তু আগামী দিনে এই সুন্দর বাংলাদেশের জন্য নতুন করে যেন কোনো রক্তপাত না হয়। যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশটা পেয়েছি, আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে পারছি। ময়মনসিংহ নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ২৪-এর প্রেরণায় বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় দেখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। ৫৪ বছর বয়স হয়ে গেল স্বাধীনতা। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছিলাম। অনেক চড়াই উতরাইয়ের পরে ২০২৪ সালে জুলাই এবং আগস্টের মাধ্যমে আরেকবার আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতা একটি জাতির একটি মহান দাবি, মহান স্বীকৃতি। এদিকে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
1971 সালের পর 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যাশা সবার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ চীনের বোয়াও সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11:30টায় এই সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে দুপুর 2টায় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দংইউ এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেই সঙ্গে অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। বুধবার দুপুরে 4 দিনের সরকারি সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমঝোতা স্মারকে সই হতে পারে। 29 মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিবেন। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়টি। আগামী 29 মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। আজ পবিত্র লাইলাতুল কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে এ 1000 বছরের শ্রেষ্ঠ রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালন হবে। রমজান মাসে লাইলাতুল কদরের পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অন্যান্য মর্যাদা দিয়েছেন। হাজার মানুষের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন। মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। $582 কোটি টাকার সার আত্মসাতের মামলায় কারাগারে থাকা নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের বনানীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতরাতে এই অভিযান চালায় দুদক। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেনি অভিযানিক দল। এর আগে 2023 সালের নভেম্বরে সার আত্মসাতের অভিযোগে কামরুল আশরাফ খান পটনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান। মামলার এজাহারে বলা হয়, সাবেক এমপি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ তার সিন্ডিকেটের মাধ্যমে 2021-22 অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে বাফার গুদামে সার না দিয়ে প্রায় 582 কোটি টাকার সার আত্মসাৎ করে। বর্তমানে এই মামলায় পটন সহ 5 জন কারাগারে রয়েছে। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। নতুন সাজে সেজেছে হোটেল, মোটেল ও খাবার দোকান সহ বিপণী বিতান। নিরাপত্তায় কঠোর প্রস্তুতি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে 70 থেকে 80% হোটেল, মোটেল। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করাতে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান কুয়াকাটা। পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় বেড়েছে পর্যটক আগমন। এবার ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় 1 লাখের বেশি পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সহ দর্শনীয় স্থানগুলো। আশা করি ঈদে আমাদের পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসবে এবং তাদেরকে আমরা সেবা দিতে পারবো। এই কারণে আমাদের কুয়াকাটাতে আচার, চকলেট প্রত্যেকটা দোকানে আমরা ভরপুর রেখেছি, টুরিস্ট আসলে যাতে আমরা তাদেরকে সেল করতে পারি এবং আমরা উপকৃত হতে পারি। তবে আমরা আশাবাদী, সামনে রমজানের ঈদ রেখে আমাদের বেচা বিক্রি ভালো হবে। আমাদের পিছনের যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ হবে। কিনা ইনশাআল্লাহ ভালো হবে, আশাবাদী এটা। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আবাসিক হোটেল রয়েছে, যেগুলোর পর্যটক ধারণ ক্ষমতা প্রায় 25,000। ইতোমধ্যে 70 থেকে 80% অগ্রিম হোটেল বুকিং হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। মেইনটেনেন্স যেগুলো সব শেষ করে আমরা এখন ওয়েলকাম
করছি গেস্টদেরকে। আমরা আশা করছি এই বছরটা আমাদের খুবই ভালো যাবে এবং এখন পর্যন্ত আমাদের ঈদ থেকে ঈদ পরবর্তী 2 সপ্তাহ অলরেডি আমরা 80 থেকে 90% বুকিং কনফার্ম করতে পেরেছি। কারণ যে পরিমাণ ফোন আমাদের আসতেছে, আমরা আশাবাদী যে এবার গত বছরের রেকর্ডটা ব্রেক করবে। ঈদ উল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ, লোকাল থানা এবং সর্বজনসাধারণ ঐক্যবদ্ধ এবং তারা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কুয়াকাটা প্রস্তুত আছে। আগত পর্যটকদের নিরাপত্তায় সব রকম ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখবো আমরা। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবো এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদের ছুটিতে ভ্রমণের জন্য অন্যতম পছন্দ হতে পারে কুয়াকাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের তাঁত শিল্পের কদর দেশ জুড়ে। এবার ঈদে তন্তু, সুতি, সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। তবে ভালো নেই তাঁত শ্রমিকরা। মানুষের বেতন যেখানে দিনে দিনে বাড়ে, তাঁত শ্রমিকদের বেতন যেন দিন দিন কমিয়ে চলেছে। সহকর্মী শুভ কুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শুভা। তাঁত শিল্প সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তাঁত যন্ত্রের খটখট শব্দে মুখর থাকে এখানকার পল্লীগুলো। এখানে উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার কদর দেশ জুড়ে। এই ঈদে সুতি, সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। এবার বাজারে ভারতীয় শাড়ির আমদানি কম হওয়ায় দেশীয় শাড়ির চাহিদা তুঙ্গে। বাজার ভালো থাকায় অধিক মুনাফার আশা তাঁত মালিকদের। একটা প্রস্তুতি নিয়ে থাকি, সে যে প্রস্তুতি ঠিকই আছে, কিন্তু কাপড়ে এখন আমাদের সেলও ভালো আছে। এই মুহূর্তে পাইকারি বাজার এখন সামনে সর্বশেষ আমাদের ভালো বিক্রি হয়, তাহলে আমরা মনে করবো যে আমাদের ব্যবসাটা ভালো হয়েছে। তবে ঈদের বাজার ভালো থাকলেও ভালো নেই তাঁত শ্রমিকরা। মানুষের বেতন যেখানে দিন দিন বাড়ে, তাঁত শ্রমিকদের বেতন 300 টাকা থেকে কমে এখন শাড়ি প্রতি 150-তে নেমেছে। তাই দিনরাত পরিশ্রম করেও সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম। যে কাপড়টা আগে 300 টাকা মজুরি ছিল, এখন 150 টাকা 200 টাকা হয়ে গেছে। এর কারণে শ্রমিকও খুব বেশি পাওয়া যায় না। এদিকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরো লাভবান হবে, আরো কাপড় ভালো উৎপাদন করতে পারবে। সিরাজগঞ্জ জেলা সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালি উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে অন্তত 5 লাখ। জেলার অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অন্তত 13 লাখ মানুষ। ফলে এই ঐতিহ্যপূর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে তাঁত শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর নারীদের তৈরি বিশেষ টুপি মধ্যপ্রাচ্যের ওমানে রপ্তানি হচ্ছে। এসব ব্যয়বহুল টুপি সুই সুতা দিয়ে তৈরি হয়, যা সারা বছর উৎপাদিত হলেও রমজানের ঈদ সামনে রেখে এর চাহিদা ও উৎপাদন বেড়ে যায়। শিক্ষার্থী সহ গৃহিণীরা অবসর সময়ে টুপি তৈরি করে আয় করছে। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নওগাঁর মহাদেবপুর উপজেলার শতাধিক গ্রামে নান্দনিক ডিজাইনের টুপি তৈরি করা হয়, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয়। প্রতি টুপি তৈরি করতে একজন কারিগরের 1 থেকে 2 দিন সময় লাগে। কারিগররা দিনে 3 থেকে 4টি টুপি তৈরি করে এবং প্রতি টুপি তৈরি করলে মজুরি পান 70 থেকে 80 টাকা। স্থানীয় পাইকাররা এসব টুপি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন। প্রায় 5000 পরিবার সরাসরি যুক্ত থাকলেও কয়েক হাজার পরিবার এই পেশার উপর নির্ভরশীল। নারীরা সংসারের কাজের পাশাপাশি টুপি তৈরি করে অতিরিক্ত আয়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। আমি এখানে টুপির কাজ করতেছি। এই টুপিটা করার ফলে আমাদের অনেক বাড়তি আয় হচ্ছে। আমরা শেখানোর পর আমরা কাজের ফাঁকে ফাঁকে এই টুপিটা করি। টুপি প্রতি 14 টাকা করে পাই। ঈদের সময় বেশি হয়, টুপি আমদানি বেশি হয়। আমার সংসার অনেক কাজ করি। টুপির উচ্চমান ও শৈল্পিকতার কারণে এটি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ হয় এটি দেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করছে। তবে সরকার সরাসরি রপ্তানি ব্যবস্থা নিলে কারিগররা ন্যায্য মূল্য পেতেন এবং কুটির শিল্প হিসেবে এটি প্রতিষ্ঠিত হতো। এই টুপিটা আমরা প্যাকেজিং করে
ডাইরেক্ট পার্টির সাথে যোগাযোগ করে রোমানে পাঠা দিই। রোমান থেকে আমাদেরকে বেনিফিট আসে এইভাবে, আমরা বাকি দিয়ে দিলাম, ওখান থেকে আস্তে আস্তে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকাগুলো পৌঁছে দেয়। এতে আমাদের লাভবান হয়, মাসে 20,000 30,000 টাকা গড়ে আয় আসে। প্রশিক্ষণ, স্বল্প সুদের ঋণ এবং নতুন বাজার তৈরিতে সহযোগিতা করে বিসিক। আমাদের বিসিক সাধারণত ক্ষুদ্র ছোট ছোট যে উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করে। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে, রমজান মাসে কেন্দ্র করে এটা একটা আপনার বিশেষ করে টুপি তৈরির একটা বড় উৎসব তৈরি হয় এই নওগাঁ জেলাতে। তো এটা এখন কিন্তু দেশ ছাড়িয়ে দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ওমান সহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে এটা কিন্তু রপ্তানি হচ্ছে। নওগাঁয় প্রায় 40,000 নারী টুপি তৈরির কাজের সঙ্গে সরাসরি যুক্ত। শিক্ষার্থীরাও বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারছে টুপি তৈরি করে। সংশ্লিষ্টরা চান সরকার এই শিল্পকে কুটির শিল্প হিসেবে স্বীকৃতি দিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে ধারে পুকুর পাড়ে ফুটেছে রক্তকাঞ্চন। নানা রঙের কাঞ্চন প্রকৃতিকে করে তুলেছে দৃষ্টিনন্দন। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। গাছে পাতার ফাঁকে উকি দিচ্ছে বেগুনি গোলাপি রঙের কাঞ্চন ফুল। একটি দুটি নয়, শত শত গাছে ফুটে থাকা কাঞ্চনের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। কাঞ্চনের উপস্থিতি প্রকৃতিকে করে তুলেছে আরও দৃষ্টিনন্দন। কাঞ্চন ফুল আমার আসলে অনেক ফেভারিট একটা ফুল। আমি আগে এই ফুলের নাম জানতাম না, মানে আমি খেয়াল করেছি যখন এই ফুলটা ফোটে কোনো পাতা দেখা যায় না, গাছে পুরোটাই ফুল ধরে থাকে বেগুনি রঙের। আমার কাছে খুবই ভালো লাগে। ছোটবেলায় আমরা এই ফুলটাকে জ্যোৎস্না একটা গানের সাথে আমরা মিলিয়ে খুব খেলতাম। এই ফুলটা লাল ফুল কানে দিয়ে আমরা দৌড়াই বেড়াতাম। তো বড় হয়ে ফুলটা যখন এই ক্যাম্পাস জুড়ে এত সুন্দর মানে দেখছি আমরা, তখন আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এ গাছের উৎপত্তি চীনে। কাঞ্চন বাংলাদেশে অভিযোজিত নতুন উদ্ভিদ। এ ফুলের প্রস্ফুরণকাল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। নানা প্রজাতির কাঞ্চনের মধ্যে রক্তকাঞ্চনই শীর্ষে স্থান পেয়েছে। এই ফুলের কিছু প্রজাতি আছে, এগুলো বেশ উজ্জ্বল বর্ণ বৈচিত্র্যের এবং ফুলের আধিক্য থাকার কারণে গাছের শোভা বৃদ্ধি করছে এবং এটা দৃষ্টিনন্দন হচ্ছে। সাধারণত বসন্তকালে ফুল দেয় এবং ফুলগুলো মাসব্যাপী থাকে। ফুল আসার আগে এর পাতাগুলো বেশিরভাগ সময় ঝরে যায়। কৃষি প্রকল্পের আওতায় ক্যাম্পাস জুড়ে এমন আরও গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ফুলের সৌন্দর্যটা খুব সবাই মুগ্ধ হয়, তখন আমরা আগ্রহী হই যে সেইখান থেকে আমরা কিভাবে এই গাছের চারার সংখ্যা বাড়ানো যায়। আমরা কৃষি প্রকল্পের অধীনে একজন মালি আছে, ওখানে প্রশিক্ষণ দিয়ে পর্যায়ক্রমে 3 বছরে প্রায় এখন আমাদের প্রায় 500-র মতো কাঞ্চন চারা আছে। দুটি গাছ থেকে ক্যাম্পাস জুড়ে এখন 5 শতাধিক গাছ জন্মেছে। এ ফুলের সৌন্দর্য অন্যান্য ফুলের তুলনায় অনেক আকর্ষণীয়। গাছে প্রচুর ফুল আসে এবং আছে ঔষধি গুণও। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।